এটি কল্পনা করুন যে আপনি একটি মাঠে রয়েছেন এবং আপনার সামনে একটি মঞ্চ আছে এবং আপনার মধ্যে প্রায় লক্ষ মানুষের ভিড় রয়েছে এবং সেই মঞ্চটির থেকে আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী একটি বার্তা দিচ্ছেন যে 1 বছর সোনা কিনবেন না। তো এমন সময় আপনার মনে কি রকম প্রশ্ন জাগতে পারে? लेकिन देश हित में हमको ये तय करना पड़ेगा कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे, सोना नहीं खरीदेंगे। विदेशी मुद्रा बचाने के लिए हमारी देशभक्ति हमें चुनौती दे रही है और हमें इस चुनौती को स्वीकार करते हुए विदेशी मुद्रा को बचाना होगा। 10ই মে 2026 হায়দ্রাবাদের প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী এই কথাটি বলেছেন এবং এই কথাটি বলার সঙ্গে সঙ্গে একটি নতুন আশঙ্কার দরজা খুলেছে। এই দরজা দিয়ে বেরিয়ে এসেছে কিছু প্রশ্ন যে তিনি কেন এই কথাটি বলেছেন এবং এর পেছনে কি কি কারণ থাকতে পারে। খুব সহজভাবে এবং ভালোভাবে এই ভিডিওতে জেনে নেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাতে আপনি এই বিষয়ে কিছু জানতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। পশ্চিম এশিয়ার মধ্যে অনেক দেশই প্রায় যুদ্ধে জড়িয়েছে। এর মধ্যে রয়েছে হরমুজ প্রণালী, পৃথিবীর মধ্যে সবচেয়ে অন্যতম তেল পথের মধ্যে একটি, যেটি আজ অনিশ্চয়তার মুখে। তো এখানে কখনো কখনো ভারতের জাহাজ আটকে রাখা হয় এবং কখনো কখনো ভারতের জাহাজকে ছেড়ে দেওয়া হয় এবং ভারতের যে তেলের যে চাহিদা রয়েছে তার মধ্যে থেকে প্রায় 89% বাইরের দেশের থেকে আমদানি করা হয়, অর্থাৎ বাইরের দেশের থেকে ভারতে আনা হয় এবং সেই চাহিদাটিকে পূরণ করা হয়। তো আমাদের যেসব এলপিজি রয়েছে অর্থাৎ রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল এই সব কিছুই আসে বাইরের দেশের আমদানির থেকে। আর এখন সেই বাইরের দুনিয়া আগুনে পুড়ছে। আগে যেখানে তেলের দাম প্রত্যেক ব্যারেল $80 ছিল, এখন সেটি প্রত্যেক ব্যারেল তেল $126 পৌঁছে গেছে। এটি শুধু কাগজেই নয়, আমাদের প্রত্যেকের রোজকার জীবনে এটি প্রভাব ফেলেছে। যেমন আমরা কিছুদিন আগে দেখেছি যে গ্যাস সিলিন্ডারের সংকট দেখা গিয়েছিল এবং পেট্রোল ডিজেলের দাম যে বৃদ্ধি পেয়েছিল এবং এটি আমাদের প্রত্যেকের রান্নাঘর এবং বাজারের ব্যাগ থেকে শুরু করে প্রত্যেকের মোটরসাইকেলের ট্যাঙ্কি পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এর কারণ সোনা শুধুমাত্র ভারতীয়দের কাছে একটি ধাতু নয়, কোনো বিয়ের সময়ে, কোনো আনন্দের কাজে, পুজোর মণ্ডপ থেকে শুরু করে পুজোর থালা এবং আমাদের দুঃখের সময়ে এই সোনা আমাদের কাজ করে থাকে, অর্থাৎ আমাদের কাজে লেগে থাকে। তো সোনা হলো আমাদের ভারতীয়দের একটি ঐতিহ্য। এর ফলে কি হয়, ভারতের যত পরিমাণ মানুষ এই সোনা কিনতে থাকে তার বেশিরভাগটাই আমাদের বাইরের দেশের থেকে আমদানি করে ভারতে আনতে হয়। তো এর ফলে কি হয়, ভারতের যে ডলারের রিজার্ভ রয়েছে তার মধ্যে থেকে প্রায় 9% বছরে এই সোনা কেনার পেছনে ভারতের চলে যায়। তো 2025 থেকে 26 সালের মধ্যে প্রায় $72 বিলিয়ন টাকা এই সোনা কেনার পেছনে ভারতের খরচ হয়ে গেছে। 2026 সালের ফেব্রুয়ারি মাসে ভারতীয় বৈদেশিক মুদ্রা ভাণ্ডারে $728 বিলিয়ন ছিল এবং ঠিক তার 2 মাস পরে অর্থাৎ মে মাসে এটি কমে $690 বিলিয়ন পৌঁছে যায়। তো এর মধ্যে যে মেন বিষয়গুলি রয়েছে সেটি এবার বলি। তো এখানে মূল বিষয় হলো ভারতীয় লোকেরা অনেক বেশি পরিমাণে সোনা কেনে এবং ভারতীয়দের তেল প্রত্যেকেরই দরকার লাগে এবং এই দুটি জিনিস ভারত প্রধানত অন্য দেশের থেকে আমদানি করে থাকে। যার জন্য কি হয়, ভারতকে অন্য দেশের কাছে যেতে হয় এবং তাদের যে তেল এবং যে সোনা রয়েছে সেটিকে ভারতের দেশে আনতে হয় এবং ভারত যখন সেখানে যায় তো ভারত সেখানে তো ভারতীয় টাকায় অর্থাৎ রুপিজে সেটিকে কিনতে পারে না। তাদেরকে সেটিতে কিনতে হয় তাদের টাকাতে অর্থাৎ ডলারে সেটিকে পেমেন্ট করতে হয়। তো ভারতীয় লোকেরা এত পরিমাণে তেল এবং এত পরিমাণে সোনা আমদানি করছে যে যার পরিমাণে যে ভারতের যে মোট ডলারের পরিমাণ রয়েছে সেটি ওই সোনা এবং ওই তেল কেনার পেছনেই চলে যাচ্ছে এবং এখন যে বর্তমানে যুদ্ধ বেঁধেছে তার কারণে কি হয়েছে, যেমন প্রত্যেক ব্যারেল তেলের দাম ছিল $80, সেখানে সেটি বেড়ে $126 পৌঁছে গেছে। তো এখানে যেখানে আগে 2 ব্যারেল তেল সেই টাকাতে পাওয়া যেত, এখন সেটি ওখানে 1 ব্যারেল তেল পাওয়া যাচ্ছে। যার ফলে কি হচ্ছে, ভারতের যে বৈদেশিক মুদ্রা ভান্ডার রয়েছে সেখানে একটি প্রভাব আমরা দেখতে পারছি। এই কারণের জন্যই ভারতীয় সরকার এই 1 বছর সোনা না কেনার পদক্ষেপটি নিয়েছেন এবং ভারতীয় প্রধানমন্ত্রী আমাদের এই বার্তা দিয়েছেন যাতে আমাদের এই অর্থনীতিতে একটু
স্থির হতে পারে। ভারতীয় অর্থনীতিতে এই ডলারের প্রভাব আগেও ছিল এবং এখনো রয়েছে। তো ডলার যখন আমাদের দেশের থেকে বাইরে চলে যায় তখন আমাদের অর্থনীতিতে একটি খারাপ পরিস্থিতি তৈরি হয়, এবং যখন আমাদের এই ডলার আবার ভারতে বেশি পরিমাণে ফিরে আসে তখন আমাদের যে অর্থনীতি রয়েছে এটি আবার স্টেবল হয়ে যায়। তো যখন আমাদের দেশ অনেক পরিমাণে জিনিস আমদানি করে থাকে, অর্থাৎ অন্য দেশের থেকে আমাদের দেশে নিয়ে আসা হয়, তখন আমাদের যে রুপি রয়েছে সেটির পাওয়ার অনেক কমে যায়, এবং যখন আমাদের দেশ অনেক বেশি পরিমাণে জিনিস অন্য দেশে পাঠায় অর্থাৎ রপ্তানি করে থাকে, তখন যে আমাদের রুপির পাওয়ার রয়েছে সেটি অনেক বেশি পরিমাণে বেড়ে যায়, এবং আমাদের যে আরবিআই এর কাছে যে রিজার্ভ রয়েছে ডলারের রিজার্ভ অনেক বেড়ে যায়, এবং যার জন্য কি হয় বাইরের দেশের থেকে অনেক ইনভেস্টর আমাদের ভারতবর্ষে চলে আসে এবং ইনভেস্ট করে থাকে, এবং আমাদের যে ইনফ্লেশন রয়েছে সেটিও অনেক কন্ট্রোলে থাকে এবং ভালো থাকে, এবং আমাদের দেশের অর্থনীতি সুস্থ স্বাভাবিকভাবে চলতে থাকে। বাইরের দেশে অনেক সংস্থা রয়েছে যারা এইটি হিসাবে রেটিং দিয়ে থাকে, অর্থাৎ কোনো দেশের যত পরিমাণে রিজার্ভ থাকবে সেই পরিমাণেই তাদের দেশকে রেটিং দিয়ে থাকে। যখনই ভারতের এই রিজার্ভের পরিমাণ কমে যাবে তখনই ভারতের রেটিংকে অনেক কমিয়ে দেওয়া হয়। এর ফলে কি হয়, ভারতের যেসব ফরেন ইনভেস্টররা রয়েছে তারা তাদের টাকা সেই ভারতের মার্কেট থেকে তুলে নেয় এবং তারা অন্য কোথাও গিয়ে সেটিকে বিনিয়োগ করতে থাকে, এবং এটি আশা করে যে কখন ভারতীয় মার্কেটটি স্টেবল হবে, অর্থাৎ ভারতীয় অর্থনীতিটি স্টেবল হবে এবং তারা আবার ফিরে আসবে। ভারতীয় সরকার বা কোনো ভারতের কর্পোরেট কোম্পানি যখন বাইরের থেকে কখনো লোন নিতে যায়, এই ক্রেডিট রেটিং কম থাকার কারণে কি হয় যে তাদের অনেক বেশি পরিমাণে টাকা সুদ দিতে হয়। তো এই ক্রেডিট রেটিং অনেক সমস্যা তৈরি করে। রিজার্ভ একেবারে খারাপ হয়ে গেলে কি হতে পারে, তো এর ফলে আমরা কিছু উদাহরণের মাধ্যমে দেখে নেব। যেমন 2022 সালে শ্রীলঙ্কা এর মুখোমুখি হয়। তার যে রিজার্ভ ছিল অর্থাৎ ডলারের রিজার্ভ ছিল সেটি ছিল $2 বিলিয়ন, এবং তার যে লোন হয়ে গেছিল সেটি হয়ে গেছিল $7 বিলিয়ন কাছাকাছি। তো এর ফলে কি হয়, সেই দেশের দ্রব্যমূল্য অনেক বেশি বেড়ে যায়। পেট্রোল, ডিজেল এবং রোজকার যেসব জিনিসপত্র, তাছাড়া যে বিভিন্ন জিনিসপত্র রয়েছে সব জিনিসের দামে বহু পরিমাণে বেড়ে যেতে থাকে, এবং এই দেশটি একটি সংকটের মধ্যে চলে আসে, এবং বাংলাদেশকেও ঠিক এই রকম পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে। 2022 থেকে 24 সালের মধ্যে বাংলাদেশের যে রিজার্ভ ছিল অর্থাৎ যে ডলারের রিজার্ভ ছিল সেটি ছিল $8 বিলিয়ন, এবং তাদের লোন হয়ে গেছিল প্রায় $21 বিলিয়ন কাছাকাছি। এর ফলে ঠিক বাংলাদেশেও ঠিক এই রকম পরিস্থিতির সম্মুখীন হয়, এবং বাংলাদেশ প্রায় এই সংকটের মধ্যে বহু দিন ছিল। এই কারণে যে দেশগুলি ডলারের উপর বেশি নির্ভরশীল সেই দেশের ডলারের রিজার্ভ ঠিক পরিমাণে থাকতে হবে, না হলে ওই দেশের যেসব জনগণ রয়েছে তাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। এর ফলে কি হয়, যেসব জিনিসের দাম বৃদ্ধি হয়, এর ফলে কোনো জিনিসের দাম যদি আজকে 100 টাকা থাকে তাহলে 1 মাস পরে সেটির দাম কত পরিমাণে বাড়বে সেটি বলা সম্ভব হয় না। কিন্তু কোনো একটি স্টেবল অর্থনৈতিক দেশের যদি এই ডলারের রিজার্ভ ঠিক থাকে তাহলে ওই দেশের আজকে যে দামে ওই জিনিসটি থাকছে তাহলে 1 মাস পরে ঠিক ওই দামেরই একটু আশপাশে ওই জিনিসটির দাম থাকবে বলে এটি ঠিক করা হয়ে থাকে। সাধারণ জনগণকে সোনা কিনতে মানা করা এটি শুধুমাত্র এখনই হয়েছে এটি মোটেও নয়। এর আগে 1991 সালে এটি প্রথম হয়েছিল, যখন ভারতীয় সরকার সাধারণ জনগণের কাছে এটি আবেদন করেন। সেই সময় ভারতের কাছে যে পরিমাণ রিজার্ভ ছিল সেটি হলো $1.2 বিলিয়ন, যেটি দিয়ে ভারত প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত তার যে খরচগুলি রয়েছে সেটি চালাতে পারত। কিন্তু বর্তমানে এসে 2026 সালে দাঁড়িয়ে ভারতের কাছে প্রায় 700 এর বেশি বিলিয়ন ডলারের রিজার্ভ রয়েছে, যার মাধ্যমে ভারত প্রায় 11 মাসেরও বেশি সময় ধরে এই নিজের খরচগুলোকে চালাতে পারে। অনেক বিশেষজ্ঞরা বলছেন যে ভারতের অবস্থা এখনো ততটা খারাপ হয়নি। এটি একটি সংকেত মাত্র যে ভারতকে এই ক্রুড অয়েলের ওপর থেকে নিজের যে পুরো নির্ভরশীলতা রয়েছে সেটিকে সরিয়ে সৌরশক্তি এবং যেসব অপ্রচলিত শক্তি রয়েছে তার উপর নিজের নির্ভরশীলতা বাড়িয়ে তোলা, এবং একটি নতুনভাবে ভারতকে সাজিয়ে তোলা। এবং ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতীয় সরকার এটি জানাতে চাইছে যে আমাদের প্রত্যেকেই তাদের যেসব তেল রয়েছে, পেট্রোল, ডিজেল এবং সোনা কম কেনার মাধ্যমে ভারতীয় যে অর্থনীতি রয়েছে সেটিকে সাহায্য করা, এবং কিছু সময়ের জন্য ভারতীয় অর্থনীতির যে হাতটি রয়েছে সেটিকে ধরে থাকা। একটু কম সোনা, একটু কম পেট্রোল এবং একটু বেশি সচেতনতা, যেটি একটি বড় পরিবর্তনের ছোট শুরু।
এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের কাছের মানুষ এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন। তো আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।